লারাভেলের প্রজেক্টের নাম থাকুক, হ্যাঁ। তো আমরা আসলে যেটা করলাম এখন সেটা হচ্ছে যে আমরা ওই Vue.js এর একটা প্রজেক্ট নামিয়ে নিলাম নতুন করে। এটা আমাদের ফ্রন্ট এন্ড, আর যেটা ক্লায়েন্ট মেশিনে ওপেন হবে আর কি। এই Vue.js-টাই অ্যাকচুয়ালি ক্লায়েন্ট দেখবে, লারাভেল ক্লায়েন্ট কখনোই দেখবে না। আর আগে ক্লায়েন্টের মেশিনে ওপেন হইতে কি লারাভেলে কিন্তু ওপেন হতো, তাই না? ফ্রন্ট এন্ডটা তো লারাভেলের মধ্যে হচ্ছে, লারাভেলের মধ্যে কিন্তু ওপেন হতো, এই জন্য এত স্লো। আচ্ছা, আর আমরা একটা লারাভেল ইনস্টল করতে চাচ্ছি ওই পিএইচপি স্পেসিফিক সার্ভারের মধ্যে। এটা আমরা করলাম এতক্ষণ। তো এখন এই যে এই জায়গাটায় আমরা আসলাম, এখানে এসে আমরা কিছু কাজ করি ডিউরিং দিস টাইম, এটা নাম হবে। তো Vue.js এর প্রজেক্টের ভিতরে আসেন, এখানে এসে আমরা npm ইনস্টল করলাম। এখন যদি বলি npm run dev, প্রজেক্টটা রান হয়ে যাচ্ছে মনে হচ্ছে। তো আমরা একটা ব্রাউজার নিয়ে নিচ্ছি, গুগল ক্রোম। গুগল ক্রোমের মধ্যে লোকাল হোস্ট 8080 এই তো চলে আসছে, তাই না? এটা হচ্ছে আমাদের প্রজেক্ট। তো এখানে এসে অ্যাকচুয়ালি কি করতে হবে আমাদের? তো এখানে এসে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আহ, সেটা হচ্ছে আমরা একদম প্রথম দিন একটা টেমপ্লেট বসেছিলাম না Vue.js এর মধ্যে, একদম ছোট্ট। ওটা তো 2-1 মিনিট লাগবে, তাই না? ওটা আছে না আপনাদের কাছে? দেখেন তো, ডাউনলোডে যান, মাই কম্পিউটার থেকে ডাউনলোডে যান। হ্যাঁ, এই যে স্টার্ট বুটস্ট্র্যাপ হিরোইক বেসিক ফিচার্স, এই যে এটা। এই এই থিমটা কি আছে আপনাদের কাছে? আমার মনে হয় আছে। আছে না? নাই না? নামাই নেবেন নাকি? 1 মিনিট, 1 মিনিট পর আমার কাছে পেন ড্রাইভ নিতে পারেন, ইচ্ছা আপনাদের। ডাউনলোড দিয়ে দিয়েছেন না? গুড। এই যে startbootstrap.com এ যান, সেখান থেকে এটা নামায় নেন। startbootstrap.com, এখান থেকে হচ্ছে থিম থেকে অল টেমপ্লেট এন্ড থিম, এখানে দেখেন হিরোইক ফিচার্স আছে কোনো একটা জায়গায়, সার্চ দিলেও পাওয়া যাবে, গুগলে সার্চ দিলেও পাওয়া যাবে। এই যে হিরোইক ফিচার্স, এটা একটু ডাউনলোড করে নেন। ওকে, ডাউনলোড করে এই যে মেনুটা দেখতে পাচ্ছেন না, এই মেনুটা এই জায়গাটায় বসান। ডিফল্ট যা আছে সব ফেলে দিয়ে মেনুটা এখানে বসান। আমি আর একটা ট্যাব ওপেন করে নিচ্ছি এখানে, ব্লগ। তারপর নিচে যাচ্ছেন, ঠিক আছে, আসবেন কখন?
যেন করতেছিলাম আমরা, বলেন তো? ও, এটা নামিয়ে নিয়েছেন সবাই? নামিয়ে নিয়ে নেন, নামিয়ে নিয়ে এটা বসে ফেলেন। নাদিম, নামাইতে পারছেন? ফাইন, এটা ন্যাপ বারটা এখানে বসে ফেলেন দ্রুত। আমিও করে ফেলার চেষ্টা করতেছি। ব্লগ সোর্সের মধ্যে অ্যাপ ডট ভিউ, এখানে এসে ডি বাই ডি অ্যাপটা থাকবে শুধু, আর সব কেটে ফেলবো। এখানে এক্সপোর্ট ডিফল্টের মধ্যে যা আছে সব থাকুক, আমাদের লাগবে না। ইনফ্যাক্ট স্টাইল ডট সিএসএস এর মধ্যে যা আছে সব কেটে দিলাম, এগুলো লাগবে না। ওকে, সো খেয়াল করেন তাহলে আমাদের এখানে কি করতে হবে। আচ্ছা, আমরা একটা কম্পোনেন্ট তৈরি করবো না, একটা ফাইল নিচ্ছি নেভার ডট ভু নামে। এখানে আমরা নেভার ডট ভু নামে একটা ফাইল, টেমপ্লেট স্ক্রিপ্ট। জি, হ্যাঁ, ওগুলো চেঞ্জ করা যাবে তো। ওই রাউটের মধ্যে আরো অনেক কিছু ব্যবহার করতে হবে, শুধুমাত্র দুইটা জিনিস দেখানো হয়েছে, একটা হচ্ছে পাথ আর একটা হচ্ছে কম্পোনেন্ট। ওখানে আরো অনেক ফিল্ড আসবে, মেটা। হ্যাঁ, এখন ওগুলো আসলে হয় কি যে মানে দেখানো যাবে, সমস্যা নাই। হ্যাঁ, অথেন্টিকেশনটা দরকার আর কি, যেমন আপনি লগ ইন করবেন কিভাবে, তাই না? ল্যারাভেলের সিস্টেমের মধ্যে এখানে লগ ইন হবে না, এর লগ ইনের সিস্টেম আলাদা, টোকেন জেনারেট করতে হবে। ফর্ম ভ্যালিডেশন হেভি মজার জিনিস, অনেক সহজ। দেখা মানে ফর্ম ভ্যালিডেশন, ফর্ম ভ্যালিডেশনটা দেখাই নাকি? ইয়েস, গুড। ফর্ম ভ্যালিডেশন দেখাবো, ছোট কাজ, সিম্পল। জি কুইরিতে যেমন খালি কন্ডিশন আর কন্ডিশন, এখানে কোনো কন্ডিশন নাই, খালি লিখে দিবেন ডিরেক্টিভ, খালি ডিরেক্টিভ আর ডিরেক্টিভ। আচ্ছা, ওকে, সো টেমপ্লেট স্ক্রিপ্ট এবং জেস টেমপ্লেটের মধ্যে আমরা ওই ইনডেক্স ডট এইচটিএমএল ফাইলের যে এটা ছিল সেটা দিয়ে দিয়ে আর কি, পুরো ন্যাপ ট্যাগটাই না, ন্যাপ ট্যাগটা কপি করে নিয়ে এসে এখানে দিয়ে দিই টেমপ্লেটের মধ্যে। ওকে, সো এবার এই ন্যাপবার ডট ভু এই কম্পোনেন্ট আমরা ইউজ করবো অ্যাপ ডট ভু এর মধ্যে। তার জন্য প্রথমে কি করতে হবে, ইম্পোর্ট ন্যাপবার ফ্রম একটা কাজ করে নিলে ভালো হতো, তাই না? সেটা হচ্ছে ন্যাপবারটাকে আমরা সরাসরি এখানে না রেখে একটা ফোল্ডার তৈরি করে নিই, কম্পোনেন্টস, কম্পোনেন্টস এর মধ্যে ন্যাপবারটা রেখে দিই। ওকে, এবার এখানে এসে প্রথম লিখবো ডট স্ল্যাশ কম্পোনেন্ট স্ল্যাশ ন্যাপবার ডট ভু। আর এখানে একটা অবজেক্ট তৈরি করতে হবে কম্পোনেন্টস এর, এরকম না? প্রথমে কি লিখতে হয়, নাম, নেবার, এরপর দিতে হয় কম্পোনেন্টের নাম।
চলে আসছে অলরেডি। ফাইন। সো কি কি লাগে জানো? বুটস্ট্র্যাপের ফাইলটা হলেই তো হয় না? বুটস্ট্র্যাপ আর হিরোইক ফিচারের একটা সিএসএস ফাইল আছে। সো আমরা লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি। লিঙ্ক দিতে হয় কোথায়? ইন্ডেক্সের মধ্যে না? ইন্ডেক্স ডট এইচটিএমএল এর মধ্যে লিঙ্কগুলো আমরা টাইটেলের নিচে দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো এখন কি করতে হবে বলেন তো? ফাইলগুলো নিয়ে আসতে হবে না? সিএসএস আর রেন্ডার দুটাকে কপি করে নিয়ে আমরা কোথায় রাখবো? আমাদের যে ব্লগটা আছে ব্লগের মধ্যে, সোর্সের মধ্যে, অ্যাসেটের মধ্যে রেখে দিচ্ছি। এখানে রেখে দিলাম। তাহলে এখন যদি আমি লিঙ্কটা ঠিক করে দিতে চাই, কি লিখতে হবে? ডট স্ল্যাশ, আমি কোথায় কাজ করতেছি? ইন্ডেক্সে না? তো প্রথমে সোর্সের মধ্যে ঢুকতে হবে। সোর্স স্ল্যাশ অ্যাসেটস স্ল্যাশ, ওকে, পাথটাও দিয়ে দেন। আর হচ্ছে এটা হয়ে গেছে। আর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ওদের টেমপ্লেটের মধ্যে জাভাস্ক্রিপ্টের একটা ফাইল ছিল, মেবি দুইটা, হ্যাঁ। তো জাভাস্ক্রিপ্টের ফাইল দুটো নিয়ে আসি। ওকে, সো নাও একদম এক্স্যাক্টলি সেম যেটা আমরা চাচ্ছিলাম আর কি, চলে আসছে। এখন একটু খেয়াল করেন, আহ, তো এটা তো আমাদের আসলো। তো এখন আরেকটা কাজ করবো আমরা, সেটা হচ্ছে যে ধরেন আমি চাচ্ছি যে এখানে যে লগ ইন এবং অ্যাবাউট, সরি, হোম, অ্যাবাউট, সার্ভিস, কন্ট্যাক্ট, এগুলো আছে না? এখানে জাস্ট আমরা একটা মেনু তৈরি করি, লগ ইন। হ্যাঁ, লগ ইন বা বা এরকমও থাক, সমস্যা নাই। এখন মনে করেন এই যে আমরা যে প্রজেক্টটা করলাম, হ্যাঁ, এখানে মনে করেন আমরা কিছু ডাটা শো করাবো এই জায়গাটায়। আমি কি ফ্রন্টের মধ্যে আছি না? এখানে আমরা কিছু ডাটা শো করাবো, বা ডাটাগুলো আসবে কোথা থেকে? লারাভেল থেকে। লারাভেল থেকে। সো দেখি আমাদের লারাভেলের প্রজেক্টটা নামছে কিনা। আমারটা নেমে গেছে। নেমে গেছে না? এবার আপনি ব্রাউজারে যান। ব্রাউজারে গিয়ে এক ট্যাব ওপেন করে লেখেন লোকাল হোস্ট। পোর্ট কত ছিল একটু দেখে নিন। আমার ছিল 8099। এই জ্যাম কন্ট্রোলটা একটু ওপেন করেন। এটা একটু ওপেন করেন। ওপেন করছেন? দেখেন তো যে পোর্টের নিচে কত লেখা আছে? 8099, তাই না? সো লোকাল হোস্ট 8099 না 89? হ্যাঁ, লোকাল হোস্টের পরে কোলন দিয়ে 8099 লিখতে হবে। খেয়াল করছেন? এখানেও কিন্তু আমরা একটা সার্ভার পাচ্ছি, আবার এখানেও কিন্তু একটা সার্ভার পাচ্ছি, তাই না? এই সার্ভারটা তৈরি করছে নোড জেএস, আর এই সার্ভারটা তৈরি করছে অ্যাপাচি। একটা আছে হচ্ছে, এটা হচ্ছে লোকাল হোস্ট 8080, এটা একটা প্রজেক্ট আছে। এটি কি আমার লোকাল হোস্টের মধ্যে আছে, মানে জ্যাম্পের মধ্যে আছে? না, এটা বাইরে আছে। জ্যাম্পের মধ্যে আছে এইটা, এটা লারাভেলের প্রজেক্ট। এখান থেকে নামানোর পরে আপনি ওই যে প্রজেক্টের নাম দিয়েছিলেন কি? অ্যাডমিন। অ্যাডমিনে ক্লিক করেন। বাই দ্য ওয়ে, এখানে আসতে পারছেন কিনা নাদিম আগে? আপনি যে প্রজেক্টের নাম কি দিয়েছিলেন? অ্যাডমিন না? মানে সবার শেষে কি লিখছিলেন?
কম্পোজার, ক্রিয়েট প্রজেক্ট, অ্যাডমিন। তাহলে দেখেন আপনি এখানে অ্যাডমিন নামের একটা ফোল্ডার পাবেন, সবার উপরে দেখেন আছে। অ্যাডমিনে ক্লিক করেন, অনেকগুলো কিছু এখান থেকে পাবলিকে ক্লিক করেন, পাবলিকে ক্লিক করার পর দেখেন এটা হচ্ছে আমাদের লারাভেলের প্রজেক্ট। এটা পিএইচপি দিয়ে তৈরি করা পিএইচপি প্রজেক্ট। এখন পিএইচপি স্ট্রং তো আমাদের এখানে নাই, লাগবে না, সমস্যা নাই। এখন আপনি ওই জ্যাম্পের মধ্যে htdocs এর মধ্যে যান, যেখানে আপনার অ্যাডমিন ফোল্ডারটা আছে ওখানে ঢুকছেন? হ্যাঁ, দেখেন আমরা যখন নরমালি ভুজেসে কাজ করি তখন আমরা রাউট গুলো ডিফাইন করার জন্য স্ল্যাশ লগ ইন বা একটা কিছু লিখি না, এবং তার জন্য একটা প্যাকেজ লাগে ভিউ রাউটার। এখন আমরা ল্যারাভেলেও মনে করেন কিছু একটা রাউটিং করতে যাচ্ছি, তো এর জন্য ভিউ রাউটার নামে কোনো প্যাকেজ লাগবে না, ল্যারাভেলে বিল্ট ইন আছেই, রাউটার আছে। সো সেটা কোথায় আছে? এই যে অ্যাডমিনের মধ্যে এই যে রাউটস নামের একটা ফোল্ডার আছে, দেখেন রাউটসের ভিতরে ঢুকেন, এখানে দেখেন এপিআই, চ্যানেল, কনসোল এবং ওয়েব। তো যখন আমরা যখন নরমালি কাজ করব লারাভেলের ভিতরে যখন কাজ করব, তখন আমরা নরমালি কাজ করি কোথায়? ওয়েবে, তাই না? এখানে আমরা করে করে কাজ করি ওয়েবে এখানে। বাট আজকে আমরা ওয়েবে কাজ করব না, আজকে আমরা কাজ করব এপিআই এর মধ্যে। এই এপিআইটা ওপেন করেন, প্রথমটা নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করেন, কিছু করার নাই। যেটা নোটপ্যাড প্লাস প্লাসে ফন্ট সাইজ বাড়াই কিভাবে বলেন তো? সেটিংস, আছে কি? আছে তো, ওই একই। এই নোটপ্যাড প্লাস প্লাস খারাপ না। আমি তো প্রথমে নোটপ্যাড প্লাস প্লাসে কাজ করছি 2000 ইভেলেট ফর ফ্রি। একদিন যাক নাকি, আজকে দিন গেলেই হলো। কালকেও ক্লাস হবে সন্ধ্যায়। জিসান পাগলা তাহলে চলে গেল বাড়িতে, বরিশাল, ভোলা, নোয়াখালী। নোয়াখালী কোথায়? জুয়েলের বাহাজনে কোথায়? ঝিনাইদহ। আচ্ছা ঠিক আছে এগুলা। আচ্ছা, এখান থেকে ক্রিয়েট প্রজেক্ট করে ওই অ্যাডমিনের প্রজেক্ট ওপেন করে নেন। ওপেন করে নিয়েছেন কি? ওই একই রকম। আপনি ওয়েব স্ট্রিম পিএইচপি স্ট্রিমের এখন দুই ভাই, আপন ভাই, তাও চাস্তো ভাই না। তো এই যে লোকেশনের ক্রিয়েট প্রজেক্ট লোকেশন এসে এখানে ডট ডট এনে ক্লিক করেন, ক্লিক করে ওই অ্যাডমিন ফোল্ডারের পাথটা দেখাই দিয়ে জাস্ট, ওটা ছিল হচ্ছে আমার এই ড্রাইভের মধ্যে, জ্যাম্পের মধ্যে, htdocs এর মধ্যে, এই যে অ্যাডমিন। ওকে, ক্রিয়েট। এই পিএইচপি স্টক ওপেন হচ্ছে। ওকে, এই দেখেন এটা হচ্ছে আমার সার্ভার, আর এটা হচ্ছে আমার ক্লায়েন্ট, দুই আইডিতে। এটা হচ্ছে আমার ক্লায়েন্ট আর এটা হচ্ছে আমাদের সার্ভার। এইভাবে কাজ করলে কিন্তু কমন সেন্সে ভালো ডেভেলপ হয়, বুঝতে পারছেন? মনে হয় ক্লায়েন্ট সার্ভার আলাদা, দুটো বিষয় থাকে না। আমরা তো আগে কি করছি, লারাভেলের মধ্যে সব। ওকে, সো এখান থেকে আপনি যে রাউটস ফোল্ডার ওপেন করেন, রাউটস ওপেন করে আমরা ওয়েব ডট পিএইচপি তে কাজ করব না এখন। এখন এটা একটা স্বতন্ত্র, একটা আলাদা একটা সত্তা, এটাও কি আলাদা একটা সত্তা, তাই না? দুটো ভিন্ন দুটো সাইড।
এখন এই দুটো ভিন্ন সাইট যখন একজন আরেকজনের সাথে রিসোর্স শেয়ার করবে, এই সাইড থেকে এই সাইডে কিছু রিসোর্স আসবে, কিছু ডাটা আসবে, এই সাইড থেকে এই সাইডে কিছু ডাটা আসবে, এই ধরনের কমিউনিকেশনের জন্য আমরা এই এপিআই রাউটটা ব্যবহার করব। এপিআই রাউট, হ্যাঁ, ওয়েবে তখন কাজ হবে না। ওয়েবটা শুধু কার জন্য? এই লারাভেলের জন্য, এর ভিতরের কাজের জন্য। বুঝি নাই। এজেক্সে কাজ করে না লারাভেলে, তখন তো যে সার্ভার চেঞ্জ হলে তো ইউআরএল চেঞ্জ করা লাগে, যদি ওয়েব থেকে নেই। হ্যাঁ হ্যাঁ, এপিআই থেকেও রাউটিং করা যায়। হ্যাঁ যাবে তো, কেন যাবে না? তখন আর ইউআরএল চেঞ্জ করতে হয় না। আচ্ছা, হ্যাঁ, গুড। সো আমরা এই এপিআই ধরে কাজ করব, ঠিক আছে? স্যার আমরা যখন ব্যাকএন্ডে কাজ করব তখন কি স্যার এপিআই ধরে কাজ? না না না, ব্যাকএন্ডে সব ওয়েবে, ব্যাকএন্ডে সব ওয়েবে। আচ্ছা, এপিআই তে আসেন। কিছু কমেন্টস করা কোড ছিল, আমি এগুলো ডিলিট করে দিলাম, একটু বড় হয় না কেন? আচ্ছা, এখানে এসে দেখেন আমরা একটা রাউট তৈরি করি। রাউটটা তৈরি করতে পারছেন না? এর সাথে কিন্তু জাভাস্ক্রিপ্টের মিল আছে, খেয়াল করছেন? এভাবে কিন্তু আমরা লিখছি এভাবে না অ্যাকুরেটলি, বাট এই অ্যানোনিমাস ফাংশনটা কিন্তু কমন করে। ওকে, সো তাহলে রাউট গেট, হ্যাঁ মান, আচ্ছা, সো এটা লিখলাম তাই না, রাউট গেট ডেমো ফাংশন হ্যালো ওয়ার্ল্ড। সো এখন আমি যদি ব্রাউজারে যাই, এখানে খেয়াল করেন পাবলিকের পরে এপিআই এর ভিতরে আমরা যে রাউট গুলো লিখবো সেগুলো লিখতে হচ্ছে স্ল্যাশ এপিআই স্ল্যাশ ডেমো। শুধু এপিআই কথাটা এক্সট্রা লিখতে হবে মাঝখানে। এপিআই স্ল্যাশ, এই যে এখানে ইউআরএল এ কি লিখছিলেন? এখানে ডেমো লিখছিলেন তাই না? তো নর্মালি আমরা যখন ওয়েবে কাজ করতাম তখন কি করতাম, এপিআই কথাটা লাগতো না, এখানে এপিআইটা অ্যাড করতে হবে। এপিআই স্ল্যাশ ডেমো, এবার হিট করেন, কি আসা উচিত বলেন তো? হ্যালো ওয়ার্ল্ড, তাই না? এই যে একটা স্ট্রিং। হ্যাঁ হ্যাঁ, লাইভ সার্ভারে তো আমরা এটা এটা এগুলো তো লাইভ সার্ভার, তো এগুলো সরাসরি আমি লারাবেসি তো ওপেন করব না। আমি তো মনে করেন এই যে এখানে এপিআই এর ভিতরে আপনি যে রাউট গুলো তৈরি করবেন সেগুলো কল হবে হচ্ছে এই সাইড দিয়ে, এখান থেকে কল হবে।
হ্যাঁ, এখান থেকে কল হবে আর কি। এখন আমি চাচ্ছি এই যে হ্যালো ওয়ার্ল্ড এই কথাটা প্রিন্ট হচ্ছে না, এই জিনিসটা প্রিন্ট হবে এখানে। মানে কন্টেন্টটা তৈরি করলো, এটা একটা কন্টেন্ট, একটা ডাটাটা তৈরি করছে কি? লারাভেল তৈরি করছে, এবং সেটা একটা প্রিন্ট হবে, লারাভেলে প্রিন্ট হবে না। প্রিন্ট করবে কোথায়? ফ্রন্ট এন্ডে, যেটা ক্লায়েন্ট দেখবে। এখন এটা একটা স্ট্রিং হতে পারে, এটা একটা ডাটাবেসের ডাটা হতে পারে, এটা একটা অ্যারে হতে পারে, এটা একটা, তাই না, যে কোনো কিছু হতে পারে। সো আলটিমেটলি রেজাল্টটা প্রিন্ট হবে কোথায়? তাই না? সো এখন যখন আমরা এই যে আমাদের টার্গেট কি, এই যে ডেমো এপিআই ডেমো, এটাকে আমরা অ্যাক্সেস করতে চাচ্ছি লারাভেলের সাইড থেকে, সরি Vue.js থেকে আমি এই পয়েন্ট অ্যাক্সেস করতে চাচ্ছি। হ্যাঁ, এটা পসিবল, এবং তার জন্য আমাদের যেটা করতে হবে, ভিউ রিসোর্স নামের একটা প্যাকেজ আছে, সেই প্যাকেজটা ব্যবহার করতে হবে। অ্যাকচুয়ালি খেয়াল করেন, আপনি আছেন ফ্রন্ট এন্ড থেকে আপনি সার্ভারের এই ইউআরএলটা অ্যাক্সেস করবেন। অ্যাকচুয়ালি পাবলিক পর্যন্ত এতটুকুন কি, এটা তো আপনার ডোমেইন, তাই না, মেন ডোমেইন। তারপরে আপনি এত এই রাউটটুকুন ইউজ করবেন এখান থেকে, তো তার জন্য আপনাকে এখান থেকে একটা এইচটিটিপি রিকোয়েস্ট করতে হবে। একটা এইচটিটিপি রিকোয়েস্ট আসবে ক্লায়েন্ট থেকে, সার্ভারের কাছে একটা এইচটিটিপি রিকোয়েস্ট আসবে, সার্ভার রিকোয়েস্টটাকে রিসিভ করে কাজ করে দেন আবার ক্লায়েন্টকে ফেরত পাঠাবে, তাই না? এখন এই ক্লায়েন্টের কাছ থেকে সার্ভারের কাছে যে এইচটিটিপি রিকোয়েস্টটা যাবে, তার জন্য একটা প্যাকেজ লাগবে। আমাদের Vue.js আর একটা প্যাকেজ ব্যবহার করতে হবে, তার নাম হচ্ছে ভু রিসোর্স। ঠিক আছে? তো আপনারা যদি একটু সার্চ দেন এভাবে ভু হাইপেন রিসোর্স, ভু রিসোর্স থেকে সার্চ দেন, গিটহাবে এর একটা, হ্যাঁ এই যে ভু রিসোর্স, ঠিক আছে, গুগলে জাস্ট ভু হাইপেন রিসোর্স লিখে সার্চ দেওয়া হয়েছে, এখানে চলে আসছে। দেখেন পেয়েছেন কিনা। এখন এটাকে আমাকে ইনস্টল করতে হবে আমার এই সার্ভারের মধ্যে, আর এই সার্ভারের মধ্যে, সরি এই কোথায় ইনস্টল করতে হবে? Vue.js এর মধ্যে প্যাকেজটা ইনস্টল করার জন্য কি বলছে তারা, দেখেন তো এখানে গিটহাবের মধ্যে ভু রিসোর্সের প্যাকেজটা তো পাইছেন নাকি? এখানে দেখেন নিচের দিকে আসেন, এই যে npm install ভু রিসোর্স, পাইছেন? হ্যাঁ, npm install ভু রিসোর্স, এটাকে আপনি আপনার এবার কোথায় যাবেন, লারাভেলের মধ্যে না ভু রিসোর্সে? ভুতে গিয়ে টার্মিনালটা ওপেন করে এখানে আপনি এটা পেস্ট করে দিতে পারেন চাইলে, npm install ভু রিসোর্স, ছোট্ট একটা প্যাকেজ। প্রথম যে লিঙ্কটা সেই লিঙ্কটাই না? না, প্রথমটা তো ইয়ার। ওকে, হয়ে গেছে না? দেখেন এই প্যাকেজ, ওহো শিট, ইনস্টল তো করলাম, কিন্তু কাজটা একটু ভুলে গেল। ভুলটা হচ্ছে সেভ তো করা হয়নি, আবার দেন ইনস্টল, ঠিক আছে, আবার রাইট হয়ে যায়। হাইপেন কিছু দিতে হয়, ডাবল হাইপেন না একটা হাইপেন? ডাবল হাইপেন সেভ, কারণ এই যে প্যাকেজটা আপনি ইনস্টল দিচ্ছেন, প্যাকেজ ডট জেসনে কি তার একটা ইনফরমেশন আসা লাগবে না? ও অলরেডি চলে আসছে, গুড। ভিউ রিসোর্সটা আসছে কিনা দেখেন। আচ্ছা, সেভ ফ্ল্যাগটা এখানে লাগে নাই, গুড, ভেরি গুড। npm install view resource, এই যে ভিউ রিসোর্স 1.5.0 চলে আসছে। সো প্যাকেজ ডট জেসনে এই ইনফরমেশনটা আসছে কিনা, আসছে, গুড। এবার আপনি, এখন আমরা প্যাকেজটা ইনস্টল করলাম, প্যাকেজটা ইনস্টল করার পর আপনি যখনই নতুন কোনো প্যাকেজ ইনস্টল করবেন,
বাইরের প্যাকেজ বা নিজের প্যাকেজ যেটাই হোক না কেন সেটাকে কনফিগার করার জন্য কোথায় যেতে হয়? main.js। এটাই তো আমার মেইন ফাইল, তাই না? সো main.js এ এসে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে ইম্পোর্ট করে নিচ্ছি। ওকে, সো ইম্পোর্ট ভিউ রিসোর্স ফ্রম ভিউ রিসোর্স। এবার এখানে আমরা এভাবে করতে হবে, ভিউকে অ্যালার্ট করতে হবে ভিউ ডট ইউজ করবে কি এই ভিউ রিসোর্সটা। ওকে, আমি জাস্ট ভিউকে বলে দিলাম যে তুমি এই জিনিসটাকে ইউজ করবা। ভিউ ইউজ করবে কাকে? ওই যে আমরা যেমন রাউট যখন বলে দিতাম, তাই না? রাউট ইউজ ভিউ ইউজ করবে রাউটারকে, ওভাবে আর কি ভিউ ইউজ করবে কাকে? ভিউ রিসোর্সকে। ওকে, দ্যাটস অল। এবার আমি দেখেন নতুন প্যাকেজ কি লারাভেলের মধ্যে কিভাবে করতে হয়। আপনি যখন লারাভেলে কাজ করছেন তখন একটা প্যাকেজ কি ইনস্টল করার সময় কি করছেন? টার্মিনালে গিয়ে লিখছেন কম্পোজার ইনস্টল বা কম্পোজার রিকোয়ার, তাই না? প্যাকেজের নামটা। তারপরে কি করা হয়েছে? তার একটা আপনার প্রোভাইডার লাগছে, একটা অ্যালাইস লাগছে, তাই না? প্রোভাইডার অ্যালাইস লাগছে। আর যখন আপনি ভূতে কাজ করতেছেন তখন আপনার ওই ধরনের ইস্যু নাই। একটা প্যাকেজ ইনস্টল দেওয়ার পর সেটাকে main.js এ এসে কি করতে হচ্ছেন? ইম্পোর্ট করতেছেন। ইম্পোর্ট করতেছেন এবং সেটাকে ইউজ করে নিচ্ছেন। ইউজ করে নিতে হবে। কিছু কিছু এক্সট্রা আছে, যেমন আমরা যখন ভিউ রাউটার প্যাকেজটা ইনস্টল করছিলাম তখন কি হয়েছিল? ভিউ রাউটার প্যাকেজটা ইনস্টল করার সময় আমরা কিন্তু সরাসরি এখানে এই ফাইলে কিন্তু কাজ করে নেই। এই ফাইলে কাজ করছি পরবর্তীতে route.js একটা ফাইল পরে route.js-টাকে কিন্তু আবার এখানে নিয়ে আসছিলাম, তাই না? সো ওইটা ইস্যু আর কিছু কিছু এক্সেপশন তো আছে। রাইট, হ্যাঁ। এখানে 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 আপনি লিখতেই পারেন কমা দিয়ে। এখানে লিখে দিয়েছিলাম, এখানে ইম্পোর্ট করে এখানে লিখে দিয়েছিলাম। হ্যাঁ, না এখানে লেখা লাগবে না। হ্যাঁ, রাইট। এক্সটার্নাল কোন একটা প্যাকেজ ইনস্টল করার পর সেটাকে যদি আমাদের কোনো একটা ফাইলের মাধ্যমে কনফিগার করে নিয়ে কাজ করতে হয় তাহলে সেই ফাইলটাকে এখানে ইম্পোর্ট করে এখানে লিখে দিতে হবে। কারণ এখানে কিন্তু আমার মেন ভিউ ইনস্ট্যান্সটা তৈরি হচ্ছে, ভিউ অবজেক্টটা তৈরি হচ্ছে, তাই না? ভিউ অবজেক্টটা তৈরি হচ্ছে। আর এখানে তো আমরা সরাসরি ভিউ রিসোর্স কোনো কনফিগার করছি না। তো এই প্যাকেজটা এরকমই কনফিগার করতে হয় না, জাস্ট ইনস্টল করে ইম্পোর্ট করে ভিউকে শুধু ইউজ করে দিতে হয় যে তুমি এটা ইউজ করতে পারো, প্যাকেজটা সমস্যা নেই। আর এইটা করার ফলে কি হয়েছে? এইটা করার ফলে যেটা হয়েছে, এইবার আমরা মনে করেন আমাদের ইয়াতে আসি, কোথায় গেল ব্রাউজার? ব্রাউজার। তো প্যাকেজটা ইনস্টল করার পর এখন আমরা কি করতে পারবো? তো বেসিক্যালি এই যে জায়গাটা, এই জায়গাটা কার এখন অ্যাকচুয়ালি?
অ্যাপ ডট ভুর না? হ্যাঁ, এখানে তো আমরা কিছু রাখিনি নাকি? এই যে মেনুটা হচ্ছে ন্যাপবার কম্পোনেন্ট, এই জায়গাটা কোন কম্পোনেন্টের, তাই না নাকি? এই যে অ্যাপ ডট ভুর মধ্যে কিন্তু এই জায়গাটা। এখন আপনি আরেকটা তাহলে চলো একটা আমরা কম্পোনেন্ট তৈরি করে নিই। কম্পোনেন্টের ভিতরে আরেকটা কম্পোনেন্ট তৈরি করেন, কন্টেন্ট দিলাম, কন্টেন্ট ডট ভু টেমপ্লেট। আরেকটা কম্পোনেন্ট তৈরি করেন, স্ক্রিপ্ট স্টাইল। ওকে, কি করবো এখন বলেন তো? এখন এই যে আমরা কম্পোনেন্টটা তৈরি করলাম, এখানে একটা ডিপ নিয়ে এখানে ক্লাস কল করি, কন্টেইনার ক্লাসটা কল করলাম ডিপের মধ্যে। কন্টেইনারের পর একটা ক্লাস নেই আমাদের, তো অ্যাকচুয়ালি ইয়ে তো আছেই না, বুটস্ট্র্যাপ তো আছেই। কল এমডি, কত দিব বলেন তো? জাফর, আমাদের কি নাস্তা টাস্তা আছে আজকে? লাবরসা ট্রেনারের জন্য তো ডাবল না? আচ্ছা, টিপ্যাক, তুমিও তো তামিমের মতো হয়ে গেছো জাফর। হ্যাঁ, চালান হয়ে গেছে না? তামিমের কাছে টিস্যু ছেলে টিস্যু দেয় না। ওকে, সো দিস ইজ দ্য ফ্যাক্ট। আচ্ছা, খুব ভালো। সো এখন এখানে অ্যাকচুয়ালি কেন করলাম, এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে আমি লিখলাম এইচ ই ডবল ও, হ্যালো ওয়ার্ল্ড ফ্রম এইচটিএমএল, জাস্ট এইভাবে লিখে দিলাম। লিখে দিচ্ছেন তাই না? এবার যদি আমরা এই কম্পোনেন্টটাকে আমরা এই ন্যাপবারের নিচে প্রিন্ট করতে চাচ্ছি, সম্ভব ফয়সাল? এই যে কম্পোনেন্টটা তৈরি করলাম কন্টেন্ট ডট ভু, এই কম্পোনেন্টটাকে আমরা এই ন্যাপবারের নিচে প্রিন্ট করতে চাচ্ছি, কিভাবে করব? হ্যাঁ, কন্টেন্ট নামে কি কোনো ইয়ে আছে, ট্যাগ আছে? কন্টেন্ট ফ্রম কম্পোনেন্ট স্ল্যাশ কন্টেন্ট ডট ভু, হয়ে গেছে। আমাদের আর 5 মিনিট লাগবে, সব রেডি করেন। কন্টেন্ট নামে আমার ট্যাগ আছে, বুঝছেন? নাই না? মাই কন্টেন্ট, হ্যাঁ রিস্ক নিয়ে দরকার। কন্টেন্ট নামে অবশ্য নাও থাকতে পারে, আমি শিওর না, কিন্তু আমি জানি না অ্যাকচুয়ালি। যাক, মাই কন্টেন্ট দিয়ে দিলাম, মাই কন্টেন্ট। ওকে, এখন দেখি আসছে কিনা। চলে আসছে, হ্যালো ওয়ার্ল্ড ফ্রম এইচটিএমএল
আসছে না? আসছে। এখন আপনি একটা কাজ করেন, এই যে কন্টেন্ট কম্পোনেন্টের মধ্যে এখানে আমরা জাভাস্ক্রিপ্টের মধ্যে আসবো। অ্যাকচুয়ালি এইখানে আমরা চাচ্ছি যে এই যে লারাভেলের মধ্যে আমরা যেটা এপিআইটা তৈরি করলাম, যে এটা একটা এপিআই অ্যাকচুয়ালি, হ্যাঁ, এই এপিআই এর মাধ্যমে আমি যদি চাই কাউকে হ্যালো ওয়ার্ল্ড এই ডাটাটাকে দিতে পারবো। এখন এই এপিআইটা এই ক্লায়েন্ট ব্যবহার করতে চাচ্ছে, কিভাবে করবে? তো প্রথমে ক্লায়েন্ট এই এপিআই এর জন্য একটা রিকোয়েস্ট করবে তাকে। সে রিকোয়েস্টটা কিভাবে করবে? তার জন্য একটা প্যাকেজ লাগবে, ভু রিসোর্স। প্যাকেজটা আমরা ইনস্টল করলাম এবং কনফিগার করে ফেললাম। নাও এখন আমরা কোথায় প্রিন্ট করব ডাটা টাইপ, মানে এই জন্য হইতেছে সিঙ্গেল ফাইল কম্পোনেন্ট ধরে কাজ করাটা এত মজার। দেখেন আমার পুরো প্রজেক্টের জন্য কিন্তু কাজে লাগবে না। যেমন আপনারা যখন ল্যারাভেলে কাজ করছেন, অ্যাপ সার্ভিস প্রোভাইডার ইউজ করছিলেন ক্লাস, সেটার কাজ কি ছিল? কোন একটা স্পেসিফিক ফাইল আমি ডাটা পাঠাতে পারতাম না, এক বা একাধিক ফাইলে। অ্যাপ সার্ভিস প্রোভাইডার মনে আছে? জুয়েল ভুলে গেছে মনে হয়। আমরা তো কন্ট্রোলার থেকে ডাটাবেসে কল করে ডাটা নিয়ে আসতে পারতাম, আবার অ্যাপ সার্ভিস প্রোভাইডার থেকেও ডাটা না যেত, তাই না? সো সামথিং লাইক দিস আর কি। এখন মনে করেন আমি এইখানে ডাটাটা আনবো, এই জায়গাটা অ্যাকচুয়ালি এখন কার মধ্যে আছে? কন্টেন্ট কম্পোনেন্টের মধ্যে, তাই না? সো কন্টেন্ট কম্পোনেন্টে আসেন, এসে স্ক্রিপ্টের মধ্যে এসে লিখতে হবে দিস, আই এম সরি, সেটা হচ্ছে যে প্রথমে কি করতে হবে, আমাকে ডাটা ডিফাইন করতে হবে, তাই না? ডাটা ইসিএমএস 6 স্ট্যান্ডার্ড ডাটা হচ্ছে একটা ফাংশন। কি ব্যাপার, হচ্ছে না কেন? ও সরি, এভরিথিং শুড স্টার্ট ফ্রম কোথায়? এক্সপোর্ট ডিফল্ট, এভাবে হবে না? এক্সপোর্ট ডিফল্টের মধ্যে তো হবে নাকি?
ওকে, সো একটু খেয়াল করে দেখেন এখানে কি করলাম আমরা একটা, এটা তো ডেটা তৈরি করার একটা ফরম্যাট তাই না, আর এটা হচ্ছে কি মেথড তৈরি করার 2 মিনিট লাগবে জাস্ট। এটা হচ্ছে মেথড, তো মেথড এখানে তো আমরা আরেকটা মেথড লিখলে কমা দিয়ে একটা মেথড লিখবো তাই না, এটা করছিলাম না। আচ্ছা এখন এখানে খেয়াল করে দেখেন দিস হচ্ছে একটা অন ক্লাস অবজেক্ট। সো এই যে আপনি এই প্রপার্টিটা ব্যবহার করতে পারতেছেন HTTP, এই প্রপার্টিটা আমরা কার কারণে পাচ্ছি বলেন তো, ভিউ রিসোর্স। এই ভিউ রিসোর্স এই প্যাকেজের কারণেই আমরা এই HTTP প্রপার্টিটা ব্যবহার করতে পারতেছি। এইটা দ্বারা এই যে গেট, যেমন আমরা 2 ধরনের রিকোয়েস্ট করতে পারি, একটা হচ্ছে যখন ফর্ম সাবমিট করব, মানে এটা হচ্ছে কি এটা ক্লায়েন্ট, ক্লায়েন্ট থেকে যখন ফর্ম সাবমিট করবেন তখন এখানে কি লিখবেন পোস্ট। আর এখন তো এটা ফর্ম না, জাস্ট ডাটা আসতেছে, এটা কি গেট। সো দ্যাটস ওয়াই এখানে আমরা ইউজ করলাম কি গেট। এখন এই গেটের মধ্যে আমাকে এই জিনিসটা লিখে দিতে হবে, এই পুরো জিনিসটা কপি করেন, কপি করছেন, কপি করে গেটের মধ্যে স্ট্রিং এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছেন না, ফাইন। আচ্ছা এখানে সেমিকলনটা হবে না, সরি। এরপরে যখন এই ঘটনাটা ঘটবে এরপরে এখানে লিখবেন ডট দেন, তখন কি হবে সেটা আমাকে একটা ফাংশনের মধ্যে বলে দিতে হবে। প্রথমে আমরা HTTP প্রোটোকল ধরে HTTP প্রপার্টি ধরে গেট মেথডের মাধ্যমে এই এপিআইটা কল করলাম। ওকে, এপিআইটা কল করার পর যখন এপিআইটা কল করবে এপিআই সার্ভার কিছু একটা ফিডব্যাক দিবে। এই লাইনটা যখন এক্সিকিউট হবে তখন সে কোথায় চলে যাবে, সার্ভারের কাছে। দি HTTP গেট যখন এই লাইনটা এক্সিকিউট হবে তখন সে কোথায় চলে যাবে বলেন তো, এই সার্ভারের কাছে চলে আসবে, যেখানে চলে আসবে। এখান থেকে তাকে যেটা দিবে সেটা সে পাচ্ছে। এরপরে কি হবে দেন, এখানে একটা অ্যানোনিমাস ফাংশন হবে। ফাংশনের মধ্যে আমরা একটা অবজেক্ট পাস করব রেসপন্স। আমি যদি এভাবে বলে দেই যে দিস ডট মেসেজ ইজ ইকুয়াল টু কি হয় বলেন তো, রেসপন্স। ওটা খেয়াল করছেন, সে যেটা পাঠাচ্ছে সার্ভার যেটা পাঠাচ্ছে সেটা কার মধ্যে আসতেছে, রেসপন্সের মধ্যে। তো রেসপন্সটাকে আমি কোথায় দিয়ে দিচ্ছিলাম, দিস ডট মেসেজ, মেসেজটা কি ভেরিয়েবল না, হ্যাঁ, এবং সেটাকে আমি এখানে যদি প্রিন্ট করে দিই আসবে না, বাট প্রসেসটা এটাই, আর ছোট্ট একটা কাজ করতে হবে তাহলে আসবে। মেসেজটাকে আমি প্রিন্ট করে দিলাম মেসেজ যেভাবে কাজ করে, আগে ভেরিয়েবল ডিক্লেয়ার করে দেন এখানে ভাবে করে দিলাম। ওকে, এবার যদি আমি ব্রাউজারে যাই রিলোড দেই, আমাদের ব্লগ সাইটে আসি, দেখেন এখন কিন্তু কিছু পাচ্ছেন না আপনি। এর কারণ হচ্ছে যে অ্যাকচুয়ালি এই ফাংশনটা কি কল হয়েছে দেখেন তো, এই যে আমরা যে ফাংশনটা লিখলাম ওয়ান, এই ফাংশনটা কি কল হয়েছে। তো আমি এই ফাংশন কল না করেও আমি ডাটা নিয়ে আসতে পারতাম। তার জন্য কিছু জিনিস লাগবে, সেটা হচ্ছে কিছু হুক লাগবে, হুক। সো যখন একটা ভিউ ইনস্ট্যান্স তৈরি হয়, এটা খেয়াল করেন, এগুলো লিখতে হবে না, মানে দেখতে হবে না, দেখেন যখন সরি যখন একটা ভিউ ইনস্ট্যান্স তৈরি হয় তখন একটা লাইফ সাইকেল হুক আছে। লাইফ সাইকেল হুকটা কোথায় গেল, এই হুকটা এই যে লাইফ সাইকেল হুক, কোথায় যে আছে, গুগলে সার্চ দিয়ে দাঁড়ান। এই যে হুকস এখানেই আছে, এই এই হুকটা। আমি যেটা বলতে চাচ্ছি দেখেন, এই যে এখানে যে আপনি একটা ফাংশন লিখলেন ভুজেস এর মধ্যে আপনি একটা ফাংশন লিখছেন না ওয়ান, এখন এই ফাংশনটার এটা হচ্ছে ফাংশনের কলিং তাই না ফয়সাল, জি না এটা ডেফিনেশন। জি বলতেছেন কেন, না স্যার
আচ্ছা, দিস ইজ কল ফাংশন ডেফিনেশন। এখন ফাংশনের ডেফিনেশন থাকলে ফাংশনটাকে কল করতে হবে না? হ্যাঁ, কল করতে হবে, তো কল না করতে কাজ করবে না। বাট এখানে আপনি ফাংশন লিখবেন, সেই ফাংশন কল না করেও কাজ হবে। এইটার কিছু ব্যাপার আছে, সেটা হচ্ছে যে লাইফ সাইকেল হুক। এই যে লাইফ ডায়াগ্রাম। সো বিফোর ক্রিয়েটেড, তারপরে বিফোর মাউন্টেড। হ্যাঁ, সো এই হুকগুলো কিভাবে কাজ করে আমি এটাকে যাচ্ছি না এখন। বাট আপনি শুধু জেনে রাখেন যে ভুল একটা ইনস্ট্যান্স যখন তৈরি হয়, যখন এই ভু ইনস্ট্যান্স তৈরি হচ্ছে, আপনি এই হুকগুলো ব্যবহার করতে পারবেন তখন। ঠিক আছে, বিভিন্ন কম্পোনেন্টের মধ্যে আপনি এই হুকগুলো ব্যবহার করতে পারবেন। এখন এগুলোর কাজ কি, এগুলোর কাজও আছে, আপনারা আস্তে আস্তে জানতে পারবেন। বাট রাইট নাও আমরা এখানে যে ফাংশনটা কল করলাম, এখানে আমরা যে ফাংশনটা লিখলাম, আই এম সরি, এই যে ওয়ান, এই ফাংশনটা তো কল করতে হবে নাকি? হ্যাঁ, তাহলে একটা কাজ করেন, এখানে এসে আমরা একটা বাটন তৈরি করি। একটা বাটন তৈরি করলাম, বাটনের টাইপ দিয়ে দিলাম বাটন, এখানে লিখলাম ক্লিক মি, আর @ক্লিক ইজিক্যাল টু কি লিখবো বলেন তো? 1। এবার এই ক্লিকে ক্লিক করলে কি হবে? বাটনটা ওপেন হবে না? সো এখানে ছোট্ট একটা কাজ করেন, এই দিস ডট মেসেজ এটাকে প্রিন্ট করার আগে আমরা এখানে একটা কাজ করি, চলেন। যে ফুলটা তাহলে আগে ধরবো। আমি যদি বলি কনসোল ডট লগ রেসপন্স, সার্ভার যেটা রেসপন্স করতে সেটাকে আমি কনসোলে পাঠিয়ে দিলাম। ওই দিস ডট, এই সার্ভার যেটা রেসপন্স করতেছিল সেটাকে আমরা এই মেসেজের মধ্যে না রেখে সেটাকে আমরা ইয়ে করলাম কোথায়, রেসপন্সের মধ্যে, তাই না? কনসোলে প্রিন্ট করলাম। এবার যখন আমি তাহলে এই বাটনে যখন ক্লিক করব, তখন কি এই ওয়ান ফাংশনটা কল হবে না? ওয়ান ফাংশনের মধ্যে এসে এই এপিআইটা কল হবে, এপিআই যেটা রিটার্ন করবে সেটাকে সে কনসোলে প্রিন্ট করবে। শুনছেন না কি বলছি? মনে হয় না। এবার যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, এবার ক্লিক কনসোলটা ওপেন করেন, ইররটা শুধু দেখেন, তারপরে ব্রেক। এই যে কনসোলে যাচ্ছি, কনসোল। এবার আপনি ক্লিক মেতে ক্লিক করি, দেখেন এরকম একটা এরর আসে, একটা ব্যাপার আসে কিনা দেখেন। আপনি রেসপন্স কোথায় ঢুকছে দেখেন তো, লোকাল হোস্ট 8099 অ্যাডমিন পাবলিক এপিআই ডেমো। সে কিন্তু এপিআইটাকে পাইছে, এপিআইটাকে পাইছে। পাওয়ার পরে এখানে স্ট্যাটাস দেখাচ্ছে 0, স্ট্যাটাস আসবে 200, আর এখানে হেডার নাই। এর কারণ হচ্ছে যখন আপনি এই ক্লায়েন্ট থেকে যখন একটা রিকোয়েস্ট সার্ভারের কাছে পাঠাচ্ছেন, কোন একটা এপিআই থ্রুতে ক্লায়েন্ট থেকে একটা রিকোয়েস্ট সার্ভারের কাছে যাচ্ছে। এখন এই ক্লায়েন্টের রিকোয়েস্টটা সার্ভারে প্রসেস করার জন্য আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনি যখন ল্যারাভেলে কাজ করেন, তখন এই ওয়েব ডট ফাইলে যখন কাজ করেন, তো এখানে কিন্তু এই প্রত্যেকটা রাউটের জন্য কিন্তু যখনই কোনো রিকোয়েস্ট সার্ভারের কাছে আসবে, সেই রিকোয়েস্টটার একটা অথেন্টিকেশন কিন্তু করতে হয়, আদারওয়াইজ কাজ করবে না। লারাভেলের বাই ডিফল্ট কিন্তু আছে, ওয়েব রাউটার আছে। দেখেন আপনারা যদি ইয়াতে যান, কি বলে, এখান থেকে আমি লারাভেল থেকে যদি দেখাই, রাউটসে ঠিক না, অ্যাপসের মধ্যে, প্রোভাইডারের মধ্যেও ঠিক না, এইচটিটিপির মধ্যে, কার্নেলের মধ্যে যদি যাই, কার্নেলের মধ্যে দেখবেন রাউট, সরি, প্রোভাইডারের মধ্যে সম্ভবত অথ সার্ভিস, হ্যাঁ সরি এখানে না, রাউট সার্ভিস প্রোভাইডার। মানে প্রত্যেকটা রাউটের জন্যই কিন্তু, ঠিক আছে, যে ম্যাপ এপিআই রাউটস, ম্যাপ এপিআই রাউটস মিডলে দেখেন এখানে যে ম্যাপ ওয়েব রাউটস, ম্যাপ এপিআই রাউটস। হ্যাঁ, মানে একজন সিম্পলি একটা রিকোয়েস্ট করছে। আমি যেটা বলতে চাচ্ছি খেয়াল করেন, আমি যখন ল্যারাভেলের মধ্যে পাবলিক লিখে ঢুকছি না, এখানে ঢুকছি না, এই যে একটা রিকোয়েস্ট আসছে, ল্যারাভেলের মধ্যে একটা রিকোয়েস্ট আসছে, এই রিকোয়েস্টের জন্য কিন্তু
কোনো না কোনো একটা একটা কি কাজ করছে, মিডলওয়্যার কাজ করছে। মানে রিকোয়েস্টটাকে ভ্যালিডেট করার জন্য একটা প্রথমে কি হয়, একটা মিডলওয়্যার কাজ করে, তাই না? সো মিডলওয়্যার লাগছে আর কি। এখন আমাদের যখন এখান থেকেও কোনো একটা রিকোয়েস্ট লারাভেলের কাছে আসতেছে, তখন এখানে আমাকে একটা মিডলওয়্যার সেটআপ দিতে হবে লারাভেলের মধ্যে। সেই মিডলওয়্যারের মধ্যে এই হেডার গুলো বলা থাকবে, যে হেডার, এটাকে বলা হয় রিসোর্স শেয়ারিং প্রবলেম। রিসোর্স শেয়ারিং প্রবলেম, ক্লায়েন্ট এবং সার্ভার যখন আলাদা দুইটা প্রজেক্ট, ক্লায়েন্ট একটা আলাদা প্রজেক্ট, সার্ভার একটা আলাদা প্রজেক্ট, ক্লায়েন্ট থেকে যখন সার্ভারের কাছে রিকোয়েস্টটা যাচ্ছিল, তখন যেহেতু দুটো আলাদা প্রজেক্ট, সো এই ক্লায়েন্টের রিকোয়েস্টের জন্য এই লারাভেলের মধ্যে আমাকে একটা মিডলওয়্যার সেটআপ দিতে হবে, যে মিডলওয়্যারটার মধ্যে এই হেডার গুলো বলা থাকবে এবং আদার্স ইস্যুগুলো বলা থাকবে, যে না এই ঠিক আছে, এই ঠিক নাই, ঠিক আছে। তো এই মিডলওয়্যারটা আমরা চাইলে নিজেরাও তৈরি করতে পারি। আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে ল্যারাভেলে যখন আপনি পাবলিক লেগেও হিট করতেছেন, এটার জন্য কিন্তু একটা মিডলওয়্যার কাজ করতেছে। দেখেন এই যে মিডলওয়্যার, এটা হচ্ছে কি, যে ম্যাপ ওয়েব রাউটস, ম্যাপ এপিআই রাউটস। এই যে ম্যাপ ওয়েব রাউটস এর মধ্যে দেখেন যে মিডলওয়্যার ওয়েব, এটা সবার জন্য কাজ করতেছে। মিডলওয়্যার ওয়েব সবার জন্য। তারপরে তো আপনি অথেন্টিক যখন অথ ক্লাস 10 ইনস্টল দেন, তখন কিছু কিছু মিডলওয়্যার আসে না। তারপর আপনি নিজেও তো মিডলওয়্যার তৈরি করতে পারেন, মিডলওয়্যার রেজিস্ট্রেশন করতে পারেন, নাকি? ওকে, এবং এর একটু খেয়াল করে দেখেন, এই যে বেস পাথ কোনটা, এই যে মিডলওয়্যার ওয়েব, এটার গ্রুপের বেস পাথ অ্যাকচুয়ালি কোনটা আছে দেখেন তো, রাউটস এর মধ্যে। তখন আপনি যদি কোনো মিডলওয়্যার নাও দেন, তারপরে কিন্তু একটা মিডলওয়্যার সেট করে দিচ্ছে, এবং সেটা ওয়েব ডট পিএইচপি এর জন্য, এবং রাউটস এপিআই এর জন্য কিন্তু একটা আছে। সেটা হইতেছে ফয়সাল যখন বললো, যেটা প্রথমে বললো, বুঝে বলছেন না বুঝে বলছেন জানি না, বাট যেটা বলছেন, হ্যাঁ। তো যখন এই যে লারাভেলের ভিতর থেকেও আপনি যখন ক্লায়েন্ট থেকে সার্ভার কাছে রিকোয়েস্ট পাঠাবেন, ওটাও তো একটা এপিআই, তখন বাই ডিফল্ট এটা কাজ করবে। এপিআই এর জন্য আপনি বলতে পারেন যে ওয়েবের জন্য তো একটা বেসিক আছে, এপিআই এর জন্য তো একটা, এক মিনিট দাঁড়ান। হ্যাঁ মা, ব্রেক, হ্যাঁ ব্রেকের পরে পাস শুরু করবো। যেটা ইস্যু হচ্ছে সেটা হচ্ছে যে যেটা বলতেছিলাম, যে যখনই সার্ভারের কাছে কোনো রিকোয়েস্ট আসবে, সার্ভার সেই রিকোয়েস্টটাকে ভ্যালিডেট করার জন্য একটা মিডলওয়্যার ফার্স্টে চেক করে। তো বেসিক রাউটগুলোর জন্য কিন্তু দেখেন, রাউট সার্ভিস প্রোভাইডার এসে দেখেন ওয়েব ডট পিএসপির জন্য কিন্তু মিডলওয়্যার সেট আপ করে দেওয়া আছে একটা ওয়েব। হ্যাঁ, এটি কিন্তু একটা মিডলওয়্যার ওয়েব, এটি কিন্তু আছে, আপনি যদি কার্নেলে যান পাবেন। কার্নেলে দেখেন কোন একটা জায়গায় আছে, এই যে ওয়েব, খেয়াল করছেন? হ্যাঁ, এখানে কিন্তু আছে যে এই বিষয়গুলো হবে আর কি। হ্যাঁ, এখানে মিডলওয়্যার বলে দেওয়া আছে যে এই আন্ডারে এই বিষয়গুলো কাজ করবে, এই রিকোয়েস্টগুলো কাজ করবে। ওকে, তো সেম ভাবে এপিআই এর মধ্যে এপিআই ডট পিএইচপি, এই ফাইলের মধ্যেও আপনি যে রাউটগুলো লিখবেন, সেগুলোর জন্য এপিআই নামের একটা মিডলওয়্যার কিন্তু আছে। কার্নেলের মধ্যে দেখেন এই যে এপিআই নামের একটা মিডলওয়্যার আছে। তাহলে বাট যখনই কি লারাভেল প্রজেক্টের মধ্যেই আমার ফ্রন্ট এন্ড এবং ক্লায়েন্ট সার্ভার দুটেই থাকবে, লারাভেলের মধ্যেই যখন থাকবে, তখন এই এপিআই রাউটটা ধরে কাজ করবে। কিন্তু যখন একটা ভিন্ন সাইট থেকে রিকোয়েস্ট আসবে লারাভেলের মধ্যে, তখন আমাদেরকে তার জন্য, এই রিকোয়েস্টের জন্য আমাকে মিডলওয়্যার সেটআপ দিয়ে দিতে হবে। তো তার জন্য আমরা ম্যানুয়ালি মিডলওয়্যার তৈরি করতে পারি, পিএইচপি আর্টিজান মেক মিডলওয়্যার, মিডলওয়্যারের নাম, তারপর রেজিস্ট্রেশন করা, কনফিগার করতে পারি। বাট এটা ছাড়াও বিভিন্ন ধরনের প্যাকেজ আছে, সেই প্যাকেজগুলো ইনস্টল করে আমরা এই কাজগুলো করতে পারি। ওকে, এখন মেইন বিষয় হচ্ছে যে আমরা যখন ক্লায়েন্ট থেকে একটা রিকোয়েস্ট করতেছিলাম সার্ভারের কাছে, সার্ভার রিকোয়েস্টটা পাচ্ছে, সার্ভার কাছে কিন্তু রিকোয়েস্ট যাচ্ছে। ওকে, ওকে ইজিক্যাল টু ফলস আসছে, কারণ হচ্ছে কি, যে সার্ভার রিকোয়েস্টটাকে প্রসেস করতে পারে নাই। ক্লায়েন্ট এপিআইটা পাইছে, কিন্তু ক্লায়েন্ট সেটাকে প্রসেস স্ট্যাটাস 0, মানে কি এটা 200 হলে কি যে আমি ঠিক আছে। সো এই রিকোয়েস্টটাকে, ক্লায়েন্টের রিকোয়েস্টটাকে ভ্যালিডেট করার জন্য আমাকে লারাভেলের মধ্যে একটা মিডলওয়্যার সেটআপ দিতে হবে। তো একটু খেয়াল করেন, আপনি যদি গুগলে সার্চ দেন লারাভেল কোর্স, CORE, যে লারাভেল কোর্স, কোর্স সম্ভবত লারাভেল কোর্স, সরি CORS কোর্স,
লারাভেল কোর্স দিয়ে সার্চ দিচ্ছেন, দেখেন প্রথম যে ইউআরএলটা আসছে github.com brevel laravel কোর্স, এটি ওপেন করেন। পেয়েছেন কিনা? এই হচ্ছে সেই মিডলওয়্যারটা, মিডলওয়্যারের প্যাকেজ এইটা। এটা দিয়েই আমরা এই এপিআই এর রাউট গুলো, জাস্ট এ মিনিট। হ্যাঁ বিভান, আমি তো ক্লাসে রে, এই তো আধা ঘন্টা পরে নামাজ পড়ে তারপর আসবো আর কি। ওকে 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 ওকে, আল্লাহ হাফিজ। আচ্ছা দেখেন তাহলে এই লারাভেল কোর্স এই মিডলওয়্যারটা আমরা সেটআপ দেব এখন। সো মিডলওয়্যার ভেরি সিম্পল, এই যেখানে সব ইনস্ট্রাকশন দেওয়া আছে। কম্পোজার রিকোয়ার, এটা কপি করেন। এটা পেস্ট করবো কোথায় বলেন তো, ফ্রন্টে না ব্যাকে? পিএইচপি স্ট্রমে না ওয়েব স্ট্রমে? পিএইচপি স্ট্রমে, হ্যাঁ। লারাভেলের প্রজেক্টের মধ্যে এসে এটা পেস্ট করে দেন। কম্পোজার রিকোয়ার ভেরিয়েবলস লারাভেল কোর্স। ওকে ডান। নামছে প্যাকেজটা? কমপ্লিট। তো নরমালি আমরা লারাভেলে একটা প্যাকেজ ইনস্টল করার পরে কি করি বলেন তো? প্রোভাইডার অ্যালায়েন্স, তো এখানেও সেম, দেখেন একটা প্রোভাইডার আছে, ব্রেভার কোড সার্ভিস প্রোভাইডার, পাইছেন? ওই কম্পোজার রিকোয়ারের পরে দেখেন আরেকটা লাইন আছে, ব্রেভার কোড সার্ভিস প্রোভাইডার ক্লাস। হ্যাঁ, এটা কপি করেন। এটা কপি করে আমরা যাব হচ্ছে কোথায় যেন, কনফিগের মধ্যে, কোথায়, app.php, এখানে এসে যে প্রোভাইডার যে অ্যারেটা আছে, সেই অ্যারের মধ্যে কোনো একটা জায়গায় এটা পেস্ট করে দেন। দিয়েছেন? এই যে প্যাকেজটা ইনস্টল, এই যে আমরা এখানে প্রোভাইডারটা বলে দিলাম, অ্যাকচুয়ালি এই কি করলো, আমাদের আপনার একটা মিডলওয়্যার পেয়ে গেলাম। সো এরপরে আরেকটা কাজ করতে হয়, সেটা হচ্ছে আহ, একটা পাবলিশ করতে হয় মেবি। হ্যাঁ, কনফিগারেশনে এসে দেখেন পিএইচপি আর্টিজান ভেন্ডর পাবলিশ, পাইছেন কিনা? $সাইন ছাড়া বাকি কোডগুলো কপি করেন। হুম, করা হয়েছে? এবার এটা আপনি পিএইচপি স্ট্রমে যান, এখানে গিয়ে এটাকে আপনি পেস্ট করে দেন।
সো ভেন্ডর পাবলিশ করতে পারছেন কিনা। ভেন্ডর পাবলিশ করার পর যেটা হয়েছে, কনফিগের মধ্যে এখানে একটা ফোল্ডার আসছে codes.php নামে, আসে নাই? কনফিগ ফোল্ডারের মধ্যে, অ্যাপের মধ্যে না, মানে কনফিগ ফোল্ডারের মধ্যে codes.php নামে একটা ফাইল আসার কথা। এই ফাইলটা ওপেন করে দেখেন, এখানে ছোট্ট একটা ব্যাপার আসছে। তো এটা ইগনোর করে, এটা আমাদের এখানে কোনো কনফিগারেশনাল কাজ নাই। এরপরে যেটা মেইন কাজ করতে হবে সেটা হচ্ছে এই মিডলওয়্যারটাকে রেজিস্টার করতে হবে না? আমরা তো মিডলওয়্যার পাইলাম, মিডলওয়্যার রেজিস্টার করে কোন ফাইলে? kernel.php তে, তাই না? তাহলে এবার ওই যে ওদের গিটহাবের সাইটে আসেন, গিটহাবের সাইটে এসে দেখেন এই যে এখানে আমাদের এই যে প্রোটেক্টেড মিডলওয়্যার দেখেন, গ্লোবাল ইউজেস পাইছেন কিনা? ব্রেভেলস কোর্স হ্যান্ডেল কোর্স একটা ক্লাস, এইটাকুন কপি করেন, প্রোটেক্টেড মিডলওয়্যার, এটা কপি করে এটাকে জাস্ট পেস্ট করে দিলেই হবে এখানে এসে কার্নেলের মধ্যে। কার্নেলের মধ্যে কোথায় পেস্ট করবেন? এই যে প্রোটেক্টেড মিডলওয়্যার, প্রথম যে অ্যারেটা আছে, ক্লাস কার্নেল এক্সটেন্ড এইচটিটিপি কার্নেল, প্রথম যে অ্যারেটা আছে প্রোটেক্টেড মিডলওয়্যার, 16 নাম্বার লাইনের যে মিডলওয়্যার শুরু হয়েছে, পাইছেন না? kernel.php তে, kernel.php ফাইলটা কি খুঁজে পাইছেন? কোথায় আছে? এই দেখেন, অ্যাপের মধ্যে যান, অ্যাপ, এরপর এইচটিটিপি, এরপরে kernel.php। kernel.php তে ওপেন করার পর এটাকে আপনি যে 21 নাম্বার লাইনের পরে পেস্ট করে দেন। মিডলওয়্যার তৈরি করলাম, মিডলওয়্যার ইউজ করতে হবে না, এটা গ্লোবাল ইউজ হবে, আর মিডলওয়্যারকে কি করলাম? রেজিস্ট্রেশন করে দিলাম। দ্যাটস অল। এবার আপনি এখানে যান, আপনার ইয়াতে যান, কোথায় যাব? ব্রাউজারে, ব্রাউজারে গিয়ে ব্লগ সাইটে যান, ব্লগ সাইটে যে রিলোড দেন, রিলোড দিয়ে আপনি ক্লিক মিতে ক্লিক করেন, দেখেন এবার কি আসছে, স্ট্যাটাস ইজ ইকুয়াল টু কি আসছে? 200 আসছে না? এবার আপনি রেসপন্সের এখানে ক্লিক করেন, এটা একটা অ্যাকচুয়ালি অ্যারে, এখানে অবজেক্ট, এখানে ক্লিক করেন, দেখেন বডির মধ্যে কি আসছে, ওই যে আপনি যেটা প্রিন্ট করছেন, এই হ্যালো ওয়ার্ল্ড অ্যাকচুয়ালি কোথা থেকে আসছে বলেন তো? এই যে ওয়েব এপিআই ডট পিএইচপি এর মধ্যে যে প্রিন্ট করছেন না, হ্যাঁ, এইটা অ্যাকচুয়ালি আমরা কিন্তু এই যে ব্রাউজারের মধ্যে, এখানে ব্রাউজারের রেসপন্সের বডির মধ্যে পাচ্ছি, ঠিক আছে? এখন যদি আপনি এই টেক্সটটাকে এখানে প্রিন্ট করতে চান, এই জায়গায় প্রিন্ট করতে চান, ভেরি সিম্পল, কি করতে হবে? ওয়েব স্টর্মে আসেন, রাইট। এবার আপনি যে কনসোল লগটা ক্লোজ করে দিস ডট মেসেজ সমান সমান রেসপন্স ডট বডি হবে, কারণ কি? রেসপন্স ডট বডি হবে, রেসপন্স ডট বডি কারণ কি? অ্যাকচুয়ালি খেয়াল করে দেখেন ব্রাউজারে আপনার যে ইয়াটা রেসপন্সের বডির মধ্যে কি আছে। এবার যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, এবার ক্লিক মিতে ক্লিক করলে দেখেন কি দেখাচ্ছে? হ্যালো ওয়ার্ল্ড। এই লেখাটা কোথা থেকে আসছে? এটা লারাভেল থেকে আসছে। সো দিস ইজ দ্য ওয়ে কমিউনিকেশন বিটুইন ভু অ্যান্ড লারাভেল। এই হুকগুলো, এই হুক কিছু হুক, কয়েকটা হুকের কথা বললাম না, এই হুকগুলো ব্যবহার করতে হবে। ক্রিয়েটেড ক্রিয়েটেড একটা হুক, সেই হুকটা ব্যবহার করতে পারেন, ঠিক আছে? সো হুকগুলো ওই লাইফ সাইকেলে যে হুকগুলো আছে সেই হুকগুলো ব্যবহার করতে হবে, হ্যাঁ, ঠিক আছে? সো আর নরমালি আমরা যেমন যে অ্যাড ডাটা, অ্যাড ক্যাটাগরি, ভিউ ক্যাটাগরি, তখন তাহলে যখন ভিউ ক্যাটাগরি বাটন এখান থেকে ক্লিক করবেন, ওই ক্লিকে ফাংশনে কল করে দিবেন, যদি আপনি হুকগুলো ব্যবহার না করেন, হ্যাঁ? আচ্ছা, তো হুকগুলো নিয়ে কথা বলবো পরবর্তীতে, বাট এখন দেখেন কমিউনিকেশনটা আপনি ইয়ে করতে পারতেছেন। এখন যদি ল্যারাভেলে এসে এখান থেকে রিটার্ন না করে আমি একটা কন্ট্রোলার ফাংশন তৈরি করি, মনে করেন এখানে এভাবে দিয়ে দিলাম ইউজেস, মনে করেন বলে দিলাম যে কি বলে দিব,
টেস্ট কন্ট্রোলার index as demo. ওকে, টেস্ট কন্ট্রোলার ইন্ডেক্স ফাংশন এখন কি করতে হবে, আর এটা ইউজ করবে কি ডেমো। সো টেস্ট কন্ট্রোলার @index ফাংশন, আমরা তো টেস্ট কন্ট্রোলারটা তৈরি করে ফেলি নাকি, পিএসপি artisan make কন্ট্রোলার টেস্ট কন্ট্রোলার, এটা কন্ট্রোলার তৈরি করে ও পিএসপি স্ট্রমে আসে, পিএসপি স্ট্রমে এসে পিএসপি artisan make কন্ট্রোলার, কন্ট্রোলারের নাম। হ্যাঁ যাবে তো, সব হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা ভাবে করে দিচ্ছি তাহলে, দেখেন একই। আচ্ছা জুয়েল, আপনাকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে একটা ওয়ার্কশপ হবে মনে হয়, বুঝছেন, আপনি ওয়ার্কশপে অ্যাটেন্ড করিয়েন। পেন্সিল বক্সে হবে, এটা হচ্ছে ইউজার মডেল নিয়ে কাজ করবো লাগাবে ঈদের আগে, রোজার মধ্যে। এটা কি ফেসবুকে পাইছেন, দিছে কি? pencilboxtraining.com একটু দেখি তো দিছে কিনা ওরা। হ্যাঁ এই যে একদম ঢুকছেন, এই প্রথমেই এটা দেখেন। এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করিয়েন। সুকুন ভাই, হ্যাঁ ওই যে ভাই বলছে আসরের পরে আসার জন্য আপনি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, রাত করা যাবে না, ঠিক আছে, আসরের পরে আর কি। ওকে, হ্যাঁ হ্যাঁ, আমার আবার সন্ধ্যার সময় কাজ আছে তো। ওকে ওকে, আল্লাহ হাফিজ। ওকে, আল্লাহ হাফিজ। ঠিক আছে, এখানে এই ইউজার মডিউল নিয়ে কাজ করা হবে। অ্যাকচুয়ালি ইউজার মডিউল নিয়ে মানে আমরা যা করছি এটা হয় নাই, বুঝছেন, হয়েছে, বাট আরো অনেক কিছু করা যায়। তো মোটামুটি একটা বেসিক একটা ইস্যু এখানে দেখতে পারবেন আর কি। হ্যাঁ, তো এটা রেজিস্ট্রেশন করে রাখেন, রেজিস্ট্রেশন করে রাখেন। এটা একদিনের একটা ওয়ার্কশপ হবে আর কি। হ্যাঁ, এটা সম্ভবত আহ, আপনার ওরা রেসপন্সের বডিতে বোঝা যাচ্ছে কি জুয়েল কিছুটা কি হচ্ছে এদিকে, এটি আর কিছু না। তো এখন আরো অনেক কিছু বাকি, যেমন এই যে এখানে পাঠাইতেছে, এখান থেকে রিকোয়েস্ট আসতেছে। এখন আপনি যদি লারাবেল থেকে এখান থেকে কোনো একটা এপিআই তৈরি করেন, সেখানে যদি কোনো ডাটাবেসে ডাটা থাকে, তাই না, ডাটা থাকে, তো সেটাকেও তো তাহলে এখন মানে সবাই এখন যে এপিআইটা আমরা তৈরি করলাম এটা অ্যাক্সেস করতে পারবে কি? সবাই কিন্তু। এই যে আপনি এখানে এই যে এপিআইটা তৈরি করছেন, এই যে এটা, হ্যাঁ, তো আপনি কন্ট্রোলারের মধ্যে ফাংশনে যান, ফাংশনে গিয়ে এখানে ফাংশন লেখেন, সেখানে একটা টেবিল তৈরি করেন, ডাটা নিয়ে আসেন, কোয়েরি করে ওটাকে পাঠিয়ে দেবেন, রিটার্ন করে দিবেন, আর কিছুই না। এবার একটা ফাংশন লিখলাম, পাবলিক ফাংশন ইন্ডেক্স। নাদিম, কন্ট্রোলার ক্রিয়েট হয়েছে? আচ্ছা একটু দেখেন তাহলে, সমস্যা নেই, ভিডিওতে আছে, করে নিই, আমরা শেষ করে দিব আজকে এখন আর কি। সো পাবলিক ফাংশন ইন্ডেক্স, এখান থেকে বললাম রিটার্ন হাই। তাহলে এবার যদি ব্রাউজারে যাই, এখানে যাই এবং রিলোড দেই, এবার এখানে ক্লিক করি, দেখেন এবার কি আসছে, হাই আসছে। সো এখন এখান থেকে আপনি যদি টেবিল তৈরি করেন, আমরা টেবিল নরমালি আমাদের তো টেবিল তৈরি করা যায়, তাই না? কি আছে দেখেন তো, আমরা ডাটাবেসগুলো কোথায়, ডাটাবেসের মধ্যে মাইগ্রেশনের মধ্যে যাচ্ছি,
ইউজার যেহেতু ইউনিক, এটাকে 191 করে দিচ্ছি। আর পাসওয়ার্ড রিসেপ্টেবলও ইমেলটাকে 191 করে দিচ্ছি। ওকে, করে দিলাম। আর একটা হচ্ছে কিছু ডিফল্ট ডাটা আমি নিয়ে আসতে চাচ্ছি। মনে করেন ফ্যাক্টরির মধ্যে ঢুকি, ফ্যাক্টরির মধ্যে ইউজার ফ্যাক্টরির মধ্যে এসে এখানে সব করাই আছে, সব করাই আছে। তো এখন শুধু আমরা এই যে সিডে গিয়ে ডাটাবেস সিডারের মধ্যে এসে আমরা যেটা করব, এখানে ওই যে ইউজার ফ্যাক্টরিটা তৈরি করা ছিল এখানের মধ্যে, আমি যে কাজগুলো করতেছি এগুলো যদি না বোঝা যায়, লেয়ারগুলোর উপর প্রচুর টিউটোরিয়াল আছে, ইউটিউবে দেখে নিন আর কি। বিভিন্ন ট্রেনারের আছে, আমারও আছে, দেখে নিতে পারেন। তো এখন এখান থেকে আমি যদি বলি এভাবে ফ্যাক্টরি ক্লাসের নামটা কি ছিল, ইউজার, ক্রিয়েট। সো এই যে এখানে আমি এই লাইনটা কেন রাখছি, যখন আমি এই টেবিলগুলো তৈরি করব, মাইগ্রেশন ফাইলের মাধ্যমে টেবিলগুলো তৈরি হবে, তাই না? টেবিলটা ইউজার ফ্যাক্টরিতে এসে এখানে দেখেন ইউজার এর জন্য কিছু বিষয় তৈরি করে রাখা আছে এখানে, তাই না? তো এবার এইটাকে এই এই জিনিসটাকে আমরা কল করার জন্য এখানে এই লাইনটা লিখলাম ডাটাবেস সিডারের মধ্যে। ওকে, এখন বাই দ্য ওয়ে সবকিছুর আগে ডাটাবেজে কানেকশন দিতে হবে আগে নাকি? আমি ওকে নাম দিলাম ডেমো, ইউজার নেম হচ্ছে রুট, পাসওয়ার্ড হচ্ছে ব্ল্যাঙ্ক। তো ডেমো নামে একটা ডাটাবেস তৈরি করে ফেলি। এখানে এসে হ্যাঁ জাম্পে মাই অ্যাডমিন, ও ডাটাবেস সার্ভারটা তো ওপেন করা হয় না, ডাটাবেস সার্ভারটা রান করে দিলাম। এবার যদি পিএসসি মাই অ্যাডমিন লিখি, আসছে। এখানে আমি ডাটাবেস তৈরি করে নিচ্ছি, নাম দিলাম ডেমো, ডাটাবেস হয়ে গেছে। এবার এখানে এসে জাস্ট কি লিখবো, পিএসপি আর্টিজান মাইগ্রেট হাইপেন হাইপেন সিট। এই সিটের কারণে যেটা হবে, এই যে 10টা ইউজার টেবিলের মধ্যে 10টা ইউজার তৈরি হয়ে যাবে। এন্টার দিচ্ছি। হ্যাঁ, এবার যদি আমরা ডাটাবেসে যাই, ডেমোতে ক্লিক করি, দেখেন ইউজার টেবিলে যদি যাই, এখানে দেখেন 10টা ইউজার তৈরি হয়ে গেছে। সেই 10টা ইউজারে চাচ্ছি আমি এখানে শো করাবো তাদের নামগুলো, মনে করেন তাদের নামগুলো শো করাবো, জাস্ট এই যে নামগুলো শো করাবো। তো কিভাবে, তাহলে এখন আমাদের এখানে এসে আমরা যদি এভাবে বলি, টেস্ট কন্ট্রোলার এসে রিটার্ন না করে ইউজার ইউজার স্কোপ, হ্যাঁ বুঝি নেই, কি রিকোয়েস্ট করবো, এই যে এই যে ফাংশন লিখলাম, ইউজার স্কোপ মডেলকে বলে দিলাম, তাই না? এখানে বললাম ইউজার্স। ওকে, এবার যদি আমি এখানে বলি রিটার্ন ইউজার্স, বাস চলে গেল। এবার ইউজারটা চলে যাবে কোথায়, ইউজার্সটা চলে যাচ্ছে হচ্ছে এই এপিআইটা যখন কেউ কল করবে, তাই না? এই যে এই এপিআইটা দেখেন, আমি যদি এখানে বলি এপিআই স্ল্যাশ কি ছিল, ডেমো, ইউজার ডাটা চলে আসছে না এখানে। আর এই এপিআইটাই কল করবে, কল করতেছে কি এখান থেকে, এই এখানে ক্লিক করলে এপিআইটা কল হবে। সো তাহলে সবকিছু তো করাই আছে আমাদের। এবার আমরা এখানে আসি, এই যে এপিআইটা তো কল করাই হয়েছে। এবার রেসপন্স বডির মধ্যে এখানে মেসেজ না, এখানে আমি লিখি ইউজার্স, একটু মিনিংফুল করলাম, হ্যাঁ। এবং এটা হচ্ছে কি একটা একটা অ্যারে, অ্যারে না, অ্যারে তো। আচ্ছা, এবার এখানে বললাম দিস ডট ইউজার্স সমান রেসপন্স ডট বডি। এবার এই ইউজার্সটাকে আমি এখানে, এবার তো এখানে আর এভাবে হবে না। সো এভাবে বলি ইউএল, ইউএল এর মধ্যে এলআই, এল এর মধ্যে যদি বলি ভি ফর ইউজার ইন ইউজার্স। এবার এল এর মধ্যে মনে করেন ওখানে প্রিন্ট করে দিলাম ইউজার ডট, এখানে কি ছিল টেবিলের মধ্যে, নেম।
এটা হচ্ছে ফর লুপ অ্যাকর্ডিং টু ওকে। এবার রিলোড দিয়ে দিলাম, এবার ক্লিক করলাম, কি চলে আসছে, ডাটাগুলো চলে আসছে ডাটাবেসে। সো দিস ইজ দ্য প্রসেস। এখানেও এখনো ভ্যালিডেশন হয় নাই। এই যে আমি এপিআইটা তৈরি করলাম, এই যে এপিআইটা তৈরি করলাম, এন্ড এই এপিআইটা তো যে কেউ ইউজ করতে পারতেছে। এটাকে ভ্যালিডেট করার জন্য লাগবে হচ্ছে লারাভেলের পাসপোর্ট। ঠিক আছে, এগুলো আর একটু মানে করতে পারবেন, সমস্যা নেই, বাট যতটুকুন করলাম এটা একটু বাসায় ট্রাই করেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, সেম একই। সো ফর্মের ক্ষেত্রে যেটা করতে হবে, মনে করেন আপনি এখানে ফর্ম লিখলেন, দেখেন সিএসআরএফ টোকেন এখানে লাগবে না, সিএসআরএফ টোকেন লাগবে না। দেখেন এখানে আমি যদি সিম্পলি একটা ফিল্ড তৈরি করি বাটনের নিচে, সেটা ফর্ম তৈরি করি, FORM ফর্ম, ফর্ম তৈরি করলাম। ফর্মের মধ্যে নিলাম কি, মনে করেন একটা ইনপুট ফিল্ড নিলাম, টাইপ করে দিলাম টেক্সট, নেম দিলাম নেম, ওকে, নেম দিলাম মনে করেন নেমই থাকবে, ওকে, ভি মডেল বলে দিলাম নেম, তারপরে একটা সাবমিট বাটন দিয়ে দিলাম, ইনপুট টাইপ হবে সাবমিট, ভ্যালুর মধ্যে বলে দিলাম এমআইটি সাবমিট। ফর্মের মধ্যে আর কিছুই লাগবে না, এখানে জাস্ট @ ক্লিক ইজিক্যাল টু একটা ফাংশন দিলাম 2। ওকে, সো এই যে ভি মডেলের মধ্যে যেটা বাইন্ড করতেছেন না, এটাকে এখানে লিখে দিতে হবে, সরি নেম, ওকে, নেমটাকে বাইন্ড করে দিলাম। এখন মনে করেন এই ইউএল এর নিচে এসে আমি আবার এখানে আরেকটা h1 ফাংশন নিলাম, এখানে প্রিন্ট করে দিলাম মনে করেন নেম, ওকে, নেমটা প্রিন্ট করে দিলাম। তাহলে এখন চাচ্ছে কি, এই যে ডাটাটা এখানে যেটা হিট করব সেটাকে সাবমিট করলে সেটা যাবে কোথায়, সার্ভারে, সার্ভার থেকে ওইটা আবার রিটার্ন হয়ে কোথায় চলে আসবে, এখানে চলে আসবে, তাই না? সেম। তো তখন অ্যাকচুয়ালি এই নেমটাকে এখানে নেমটাকে আমি রেডি করলাম, নেমের মধ্যে তখন আমি এভাবে লিখবো দিস ডট নেম। এই ইনপুট ফিল্ডের মধ্যে, এই ইনপুট ফিল্ডের মধ্যে যা ইনপুট দিবেন সেটা কি ভি মডেলের মধ্যে কি নেম, নেম ডিরেক্টরিটা দেওয়া হয়েছিল নেম টু ওই ডাটা বাইন্ডিং। এই নেমটাই অ্যাকচুয়ালি এই দিস ডট নেম দিয়ে ধরে আমি এখানে একটা ভেরিয়েবল, এখানে আমি মনে করেন আরেকটা দিতে পারি, উপরে দিলাম এফ নেম। এটা হচ্ছে কি আমার ভেরিয়েবলের নাম, তাই না? সো ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। তাহলে এই যে ইনপুট বক্সের মধ্যে যা ইনপুট দিবে, খেয়াল করেন ইনপুট বক্সের মধ্যে যা ইনপুট দিবে সেটা অ্যাকচুয়ালি এখানে আসতেছে, তাই না? এখান থেকে আপনি কি করলেন, এখানে রাখলেন নাকি, নেম বলে দিলাম। এখন এটাকে আপনি পাঠাবেন কিভাবে, এখানে, বা আমি মনে করি এখানে বলে দিলাম যে লাইক ডেটা, ডেটা বলে দিলাম। এই ডাটাটা অ্যাকচুয়ালি যাবে হচ্ছে এখানে, এভাবে এভাবে ডাটা হবে। আর এখানে মেথডটা কি হবে, পোস্ট। প্রসেসটা কি ধরতে পারছেন? এখানে একটা ফাংশন না করে আরেকটা ফাংশন, টু ফাংশন করে নেবেন, ঠিক আছে? সো একটা ফর্মের মাধ্যমে কিছু ডাটা ডাটাবেজে নিয়ে যাবেন। এখন আপনি যদি এখানে নিয়ে আসতে পারেন তাহলে এখন কি হবে, অ্যাকর্ডিং টু দিস প্রসেস ডাটার মধ্যে কি আছে, নেমটা আছে না, এই যেখানে যেটা দিচ্ছে, এটা আপনি লারাভেলের মধ্যে এসে যখন যে ফাংশনটা বলে দিবেন, এখানে তো একটা এপিআই তৈরি হবে, আর একটা লাগবে, তাই না? এরা হবে কি পোস্ট, এনারা ভিন্ন ভিন্ন একটা ইন্টিজার ফাংশন, ভিন্ন একটা ফাংশন দিয়ে দেন নাকি। এই ফাংশনে যখন এখানে আপনি লিখবেন, তার মধ্যে এসে রিকোয়েস্ট রিকোয়েস্ট দিয়ে ধরবেন ডাটাগুলা, ধরে যেভাবে সেভ করে সেভাবে সেভ করে দেবেন টেবিল বানায়। চেষ্টা করবেন, হ্যাঁ, প্রসেসটা বলে দিলাম, চেষ্টা করবেন, না পারলে এটা আমরা নেক্সট